জ্বালানি সংকটে আবারও ফিরছে অনলাইন স্কুল। বৃহস্পতিবার সিদ্ধান্ত, সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ অন্যান্য বিকল্প বিবেচনায় নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এসেনশিয়াল সার্ভিসগুলো যদি আমি চালু রাখি, সেগুলোকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে। পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল মানুষ, লাইনেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। তারা বলতেছে কখনো 12টার সময় দিবে, কখনো 3টার সময় দিবে, এক এক সময় এক এক ধরনের কথা বলতেছে। কখন ঘুমামো কখন খামো, এই তেলের টেনশনে আবার আসলাম 5:30টায়। রাজধানীর অদূরে রূপগঞ্জে চোরাই তেলের সিন্ডিকেটের জমজমাট ব্যবসা। হামপ্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। দাপ্তরিক জটিলতা ও সাময়িক ক্ষেপণী টিকার সংকট। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। কক্সবাজারে 3 মাসে 2 শতাধিক লুটের ঘটনা। দস্যুতা নিয়ন্ত্রণে সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেফতার দাবি। এই বুড়োর মানুষের মারধর করে, আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ঠ্যাং বাই দিয়ে এই কুম মারে, মাছ টাছ নিয়ে যায়, সব নিয়ে যায়। জলদস্যুদের আস্তানা আছে, এটা সমূলে যেন নির্মূল করা হয়। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার ফেলছে যৌথ বাহিনী। দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে থাকছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি সংকট সামাল দিতে সাপ্তাহিক ছুটি বাড়ানোর পাশাপাশি অনলাইন ক্লাস সহ নানা সাশ্রয়ী উদ্যোগের কথা ভাবছে সরকার। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহে মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। মাহফুজ মিশুর রিপোর্ট। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার, উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। যদি মনে হয় যে না আমাদেরও ক্রাইসিস ইন্টারন্যাশনালি, তখন এটা অবশ্যই করতে হবে। উন্নতিশীল দেশে তো এমনিই 2 দিনের ছুটি, আবার যদি এইগুলা করে তাহলে আর কি হবে, দেশের তো আর কোনো উন্নতি হবে না ভাই। যেহেতু জ্বালানির সংকট চলতেছে, এই সময় যদি আমরা জনগণরা একটু সচেতন অবস্থায় থাকতে পারি আর গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তখন আমি মনে করি যে এই ক্রাইসিসটা আমরা একটু কভার করতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমা বলছিলেন, তেলের ব্যবহার কমানোই সরকারের লক্ষ্য হওয়া জরুরি। রাস্তায় গাড়ি ঘোড়া যদি কমিয়ে দিতে পারি আমি, এবং এসেনশিয়াল সার্ভিসগুলো যদি আমি চালু রাখি, অর্থাৎ আমার তো মালামাল পরিবহন করতে হবে, সেগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে, মানুষের চাহিদা কম হবে। স্কুল কলেজগুলোতেও বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে আরো সচেতন হতে হবে।
আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের ফলাফল বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কি এখন স্থিতিশীলতার জন্য বা আমাদের এই সংকটের জন্য তাহলে আমাদের কিন্তু অর্থনীতির ভেতরে আমাদের যে প্রবৃদ্ধি বলি, উৎপাদন বলি এবং কর্মসংস্থান বলি, সেটার উপরে কিন্তু তাহলে এটা একটা প্রভাব থাকবে। এই প্রভাবটা তাহলে আমাদের মেনে নিতে হবে। মঙ্গলবারও ঢাকার বিভিন্ন পাম্পে ছিল তেলের জন্য দীর্ঘ লাইন। জ্বালানি সংকট সামাল দিতে আশপাশের বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ আমেরিকার বহু দেশ নানা সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কি করবে সেই বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে থাকলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে প্রতিদিন এভাবে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব মানুষের প্রত্যাশা, সংকটের গুরুত্ব উপলব্ধি করে কার্যকর, সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 5:30টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি। তেলের লাইনে এখনো পর্যন্ত আছি, কিন্তু তেল পাম্প বলছে 12টার সময় তেল পাবেন। তেলের গাড়ি গেছে নারায়ণগঞ্জ, এতটুকুই আর কি। এই জন্য আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতে পারছে না, স্যার অফিসে যেতে পারছে না, মানে নানান ঝামেলার মধ্যেই পড়ে গেছে আর কি। কোনো গাড়ি আসে নাই, তারা বলতেছে কখনো 12টার সময় দিবে, কখনো 3টার সময় দিবে, এক সময় এক ধরনের কথা বলতেছে। কখন ঘুমামো, কখন খামো, এই তেলের টেনশনে আবার আসলাম 5:30টায়। আসার পরে আইসা দেখলাম যে এখানে প্রায় 150 থেকে 200 গাড়ির পিছনে ছিলাম। এই ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইসা, কখন পামো কখন যামো তাও কোনো নিশ্চিত নাই। রাজধানীর মুগদা এলাকার জ্বালানি তেলের মজুত সম্পর্কে জেনে আসতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকের মাধ্যমে। তিনি রয়েছেন মুগদায়। রাব্বি, পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন দেখছেন? সেখানে পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা? চাপ তো আসলে পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হলে তো চাপ থাকবে, কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্পের যে সংকটটি আমি দেখলাম, বিশেষ করে এই যাত্রাবাড়ি অংশে, যে কোথাও কোথাও অকটেন নেই, ডিজেল আছে, পেট্রোল আছে, কোথাও আবার অকটেন আছে, ডিজেল নেই। আমি এখন মুগদার যে পাম্পটির সামনে দাঁড়িয়ে আছি, এই পাম্পে ডিজেল আছে, দূরপাল্লার গাড়িগুলো এখান থেকে জ্বালানি পাচ্ছে, তবে এই পাম্পে কিন্তু অকটেনের সরবরাহ নেই। এবং পাম্পে কর্তৃপক্ষ তারা কিন্তু বলেছেন যে তাদের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দটুকু তারা যখনই আসে তখনই তারা সরবরাহ করেন এবং খুব দ্রুতই তা ফুরিয়ে যায়। এবং সেই কথাই তারা বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব বড় করে লেখা আছে যে এই পাম্পের আজকের দিনের যে চার্ট, সেই চার্টে 000, এটা আজকে 000 কেন? মানে আপনারা কি পাননি নাকি? আমি কিভাবে বলবো, আমি তো আর ইয়ের ওনার না। আচ্ছা 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 আচ্ছা, আপনি কি? আমি এলপিজি নিতে আসছি। এলপিজি নিতে আসছেন। এই যে 000 এখানে পাম্প কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি। এই যে আজকে কি আপনাদের ডিপোতে কি গাড়ি গিয়েছিল? হ্যাঁ, গেছিল। আপনারা অকটেন পাননি কেন? অকটেন আমাদের দেয় না, আমাদের ডিজেল দিচ্ছে আমাদেরকে। 9000 লিটার ডিজেল দিচ্ছে আমাদেরকে। ডিজেল দিয়েছে 9000 লিটার। কি আপনাদের ডিপোতে কি গাড়ি আছে নাকি আজকে? না, আমাদের গাড়ি চলে আসছে। অকটেন পাননি? না না না, আমাদেরকে ঈদের পরে এই পর্যন্ত 3বার অকটেন দিচ্ছে আমাদেরকে। একবার 4000 লিটার, একবার 4500, একবার 3000, এই পর্যন্ত আমাদের। এত কম কেন? মানে কারণটা কি? আমাদের বলে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী তেল দেয়, বরাদ্দ আছে না? জি। আচ্ছা, পরে এই পর্যন্ত 3বার অকটেন দিচ্ছে আমাদেরকে। একবার 4000 লিটার, একবার 4500, একবার 3000, এই পর্যন্ত আমাদের। এত কম কেন? মানে কারণটা কি? আমাদের বলে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী তেল দেয়, বরাদ্দ আছে না? জি।
শুনছিলেন এখানে পাম্পের যিনি ম্যানেজার আছেন তিনি কিন্তু বললেন যে আসলে তাদের জন্য যে বরাদ্দ সেই বরাদ্দটুকু শেষ এবং সেই কারণে অকটেনে তারা আজকের দিনের জন্য 000 ডিজেল আছে 9,000 লিটার এখন পর্যন্ত। এবং এই পাম্প কর্তৃপক্ষের যে বক্তব্য যে তারা যখনই তাদের সরবরাহ আসে তখনই তারা কিন্তু সেটি বিক্রি করে থাকেন। রাব্বি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। সংকটের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প এখনও বন্ধ রয়েছে। তেল পাওয়া সাপেক্ষে খুলেছে ফিলিং স্টেশনগুলো, তাও চাহিদা মতো তেল নিতে পারছে না গ্রাহকরা। পেট্রোল ও অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও ভোগান্তিতে গ্রাহকরা। পাম্পগুলোতে সকাল থেকে ভিড় জমান ক্রেতারা, বিশেষ করে বাইকারদের সিরিয়ালই বেশি। দীর্ঘ সময় অপেক্ষা ও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। অনেক পাম্প বন্ধ রাখতেও দেখা গেছে ক্রেতাদের অভিযোগ, মজুতদাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ পেলেই তেল বিক্রি শুরু হবে। পাম্পগুলোতে দুপুরবার গেলাম, বললো যে তেল নেই। এখানে আসলাম, বললো যে আগামীকালকে বিকেলে হয়তো বা পাইতে পারি আর কি। মেলান্দা থেকে জামালপুর আসছি, সর্বোচ্চ জিনিস ব্রিজ পর্যন্ত যাইতে পারবো, এরপরে তেল শেষ হবো, গাড়ি ধাক্কায় নিয়ে লাগবে। এই লাইন দীর্ঘ লাইনে সারিভাবে থাকার পরেও তেল পাচ্ছি না। আমাদের তেলগুলো যাচ্ছে কোথায়? তেল তো সংকট নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা অনেক তেল মজুত করে রাখছে, তেলের দাম বাড়বে বলে। আমাদের প্রয়োজন শুধু 9,000 অক্টেন, 9,000 পেট্রোল। সেখানে আমরা পাচ্ছি শুধু 3,000 পেট্রোল, 3,000 অক্টেন। এবার রাজধানীর বাইরে জ্বালানি তেলের পরিস্থিতি সম্পর্কে একটু জেনে আসতে চাই। নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী কামাল হোসাইন। কামাল, পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? রাজধানী ঢাকাতে কিন্তু জ্বালানি তেলের সরবরাহ ঠিকমতো পাচ্ছে না গ্রাহকরা। যানবাহন চালকরা কি বলছেন, জ্বালানি পাচ্ছেন কিনা তারা? হ্যাঁ মারফি, নেত্রকোনায় জেলা মোট 18টি পেট্রোল পাম্প রয়েছে। 18টি পেট্রোল পাম্পের মধ্যে আসলে কিছু কিছু এলাকায় আছে যে তারা পেট্রোল দিচ্ছে, কিন্তু কৌশলগত কারণে পেট্রোল মালিকরা তারা আসলে দিচ্ছেন না। আমরা নেত্রকোনা মোট 2টি পেট্রোল পাম্প চালু আছে বা পেট্রোল দিচ্ছে এরকম সংবাদ শুনেছি। এর মধ্যে আমরা নেত্রকোনা শহরের পার্লা এলাকায় যে এয়ারকান পেট্রোল পাম্প, যেটাতে এখন আছে, আমি দেখানোর চেষ্টা করি। কিছুক্ষণ আগেও এখানে বিশৃঙ্খলা হয়েছিল এবং তারা স্ট্রিপের মাধ্যমে ট্যাগ অফিসার নিয়োগ করে যেটা দেওয়ার কথা ছিল সেটা আসলে দেওয়া হচ্ছিল না। বিশৃঙ্খলার কারণে তারা তাদের পেট্রোল পাম্পের মালিকদের দাবি যে তারা স্লিপ ছাড়া যারা আসছে তাদের উশৃঙ্খল পরিস্থিতির জন্য তারা বন্ধ রেখেছেন বিতরণ। কিন্তু যারা আছেন, যারা গ্রাহক, তাদের দাবি হচ্ছে যে কয়েক ঘন্টা ধরে তারা উপস্থিত থেকেও তারা পেট্রোল পাচ্ছে না। কি বলবেন? এখানে কি বলার ভাষা আছে? প্রায় 3 ঘন্টা যাবত একটা মানুষ কতটুকু ধৈর্য ধরে? আমার একটা স্কুলে চাকরি করি, আমার প্রায় আজকে সারাদিন আমার মাইক, মানে আমার ছুটি নিতে হবে আজকে তেলের জন্য। আর কি বলার আছে বাংলাদেশে? শুনছিলেন যে মোটামুটি জেলা পর্যায়েও কিন্তু পেট্রোল জ্বালানি যে তেলের ব্যবস্থাটা সেটা অপ্রতুল এবং গ্রাহকরা তেল পাচ্ছেন না, যদিও প্রশাসন থেকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। মার্ফি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জ্বালানির কোনো সংকট নেই। এই সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। তবে এই কার্ড বিতরণ জটিল বলে খুব অল্প সময়ে সব গাড়িকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জানালে পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত 1,28,939 মেট্রিক টন ডিজেল, 7,940 মেট্রিক টন অকটেন এবং 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এছাড়াও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিভিন্ন অভিযানে এখনো পর্যন্ত জ্বালানির উদ্ধার হয়েছে 2,96,000 মেট্রিক টন। পাশাপাশি 1244টি মামলা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে 44 জনকে। জানান, গত বছর ডিপোগুলোতে যেই পরিমাণ জ্বালানি দেওয়া হয়েছিল এই বছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। তাই মজুত করে রাখার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সরকার।
প্রস্তুতি আছে। আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যেন আমাকে শান্তি দিতে পারি। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অক্সিজেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, তখন ঠিক তার উল্টো চিত্র খোলা বাজারে, যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। জ্বালানি তেল সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশন মাঝে মধ্যেই বন্ধ থাকছে। তেল আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা, তবে মিলছে না চাহিদা মতো পেট্রোল, অকটেন কিংবা ডিজেল। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। রূপগঞ্জের অলরেডি সবগুলো পাম্প আমার ঘোরা শেষ। মিনিমাম 3 লিটার তেল আমি অপেক্ষা করছি, তেল কিনতে গিয়ে আর 15 দিনের উপরে আমরা পাচ্ছি না অকটেন, ডিজেল। অকটেন, পেট্রোল, ডিজেল কিছুই নেই, একবারে শূন্য। দেন না, রশি লাগাই দিচ্ছি পুরো দোনো সাইডে গেটে। ডিজেল দিচ্ছে সপ্তাহে একবার, এক গাড়ি করে ডিজেল দিচ্ছে, ওটা বিক্রি করতেছে। আর যখনই আনি তখনই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঈদের 2 দিন আগে আমাদেরকে অকটেন দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত আর কোনো অকটেন দেওয়া হয়েছে না। অথচ আশেপাশেই খোলা বাজারে মিলছে তেল। উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে 150 থেকে 200 টং দোকান, যেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর অকটেন মিলছে 250 থেকে 300 টাকায়। পাম্পে গেলে প্রায় 200-250 বাইক থাকে, তার মধ্যে আবার ঠিক মতো তেল পাওয়া যায় না। খোলা মার্কেটে তেল আছে, তারা আবার তেল বিক্রি করে 200 টাকা, 220 টাকা লিটার। পাম্পে তো 130 টাকা করে নিত, আর খোলা তো দ্বিগুণ, ডাবলেরও বেশি নেই। হ্যাঁ, এখন এটা কে দেখবে? সরকার যদি এটা স্টেপ না নেয়। অনুসন্ধানে দেখা যায় নৌপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজ, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে টং দোকানে তেল বিক্রি করছে অসাধু চালকরা। এছাড়া অভিযোগ রয়েছে ডিলার ও ফিলিং স্টেশন থেকেও সরাসরি তেল আসছে অবৈধ হয়ে বাজারে। মাঝে মধ্যে ডিলার থেকে পাই আর কি, তাও আমার সবসময় পাওয়া যায় না। কত করে বিক্রি করলেন? বেশি নাই ভাই, ওনার 2 লিটার তেলের দরকার কইছে, আমি যে ওনার অনেকে বলে 300 টাকার মতো। না 400 টাকা করে তেল। না ভাই, ওনারটা 2 টাকা করে আর কি, 20 টাকা করে হইবে। আমার আপনি তো নামায় দিয়ে গেছে আর কি, আমার আর্জেন্ট লাগবে তো। শিল্পাঞ্চল হওয়ায় রূপগঞ্জে জ্বালানি তেলের চাহিদা বেশি। অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন বলছে, অবৈধ মজুদ ও চোরাই তেলের কারবার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাচ্ছি, তারা কি পরিমাণে তেল মজুদ করছেন, কি সেল করছেন, কাদের কাছে সেল করছেন, সেগুলো রেজিস্টার আমরা চেক করছি। আর খোলা বাজারে যেটি বলেছেন, আমরা 2-1টি জায়গায় সত্যতা পেয়েছি, আমরা সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি তাদেরকে। রূপগঞ্জে ফিলিং স্টেশন রয়েছে 15টি, আর খোলা বাজারে তেল বিক্রির অনুমোদন আছে 2 জন পরিবেশকের। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশে হামসহ 10 ধরনের রোগের টিকার সংকট রয়েছে। টিকা কিনতে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই পাওয়া যাবে ভ্যাকসিন। রাজশাহীতে এমনটা জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিসি। হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় করেন তারা। হস্তান্তর করেন 3টি ভেন্টিলেটর মেশিন। পরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, দেশের বিভিন্ন স্থানে হাম সংক্রমণ এলাকা শনাক্ত করে শিশুদের শরীরে ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের নতুন ভ্যারিয়েন্ট আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে বিশেষজ্ঞ টিম। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা জাতীয় এটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা মোকাবেলা করার জন্য ইতোমধ্যেই আমরা একটি বিশেষজ্ঞ দল গতকাল এখানে পাঠিয়েছি। ওনারা এগুলা পরীক্ষা করছেন। কর্মসূচি প্রণয়নের একটি টেকনিক্যাল কমিটি আছে। আমরা ওই কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের এই আউটব্রেক যে পকেটে তৈরি হয়েছে, এগুলার জন্য আমাদের একটা টেকনিক্যাল প্ল্যান তৈরি করে দেওয়ার জন্য।
ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকার ভান্ডারে নেই হাম, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরও 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। টোটাল পারচেসটাই হতো ডাইরেক্ট প্রকিউরমেন্টের মাধ্যমে, ইউনিসেফের কাছ থেকে আমরা কিনে নিতাম। কিন্তু এই সিদ্ধান্তটা পরিবর্তন হয় মানে 50% আমরা কিনবো ইউনিসেফের মাধ্যমে, 50% কিনবো ওপেন টেন্ডারের মাধ্যমে। এই যে সিদ্ধান্তটা চেঞ্জ হওয়ার পর এটা বাস্তবায়ন, এইগুলো নিয়ে কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে প্রক্রিয়াগতভাবে একটা ইন্টারাপশন হয়েছে। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই 6 ধরনের টিকা। এগুলো হলো হামরুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি বাতিল হয়ে গেছে এবং তার কোনো বিকল্প হাতে রাখা হয়নি এবং এর ফলগুলোই যে আমরা এখন ভোগ করছি। এখন সিরিয়াসলি একটা সিদ্ধান্ত বোধহয় হতে যাচ্ছে এই সংকট কাটানোর জন্য টোটালটাই আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট প্ল্যানের মধ্যে যেতে পারি কিনা। যদি সিদ্ধান্ত হয় তাহলে বাকি 50%-এর টাকাটা হয়তো আমরা সরাসরি ক্রয় ব্যয় করতে পারবো, কিন্তু বাকি যে 50% এটা প্রক্রিয়াধীন, এটা দিয়ে আমরা ভ্যাকসিন নিয়ে ফেলতে পারবো। এবং এখন যে ভ্যাকসিনটা আমরা এই 50% টাকা দিয়ে কিনবো সেটা কিন্তু আমাদের স্টকে থাকবে এবং যেখানে যেখানে কম আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো। সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শনে গিয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। কথা বাড়াতে চাই না, আমি শুধু বলতে চাই যে আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে নামার সঙ্গে সঙ্গেই একটা কথা বলেছিলেন লোকের আক্রমণের সামনে যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটি তিনি কার্যকর করা শুরু করেছেন এবং গতকাল এখানে আমিনুল আছে, আমি আমিনুলকে অবশ্যই একটা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে সত্যিকার অর্থেই সে একটা খুব ভালো কাজ শুরু করেছে। আমি খুব আশাবাদী যে তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন অনেক দূরে গিয়ে যাবে। তারেক রহমান সাহেব এই খেলাটাকে তিনি একেবারে গ্রামের মধ্যে, মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, এই খেলা যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যেও তিনি কাজ শুরু করেছেন। কালকে ভাতা দেওয়া হয়েছে বা সম্মান করা হয়েছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভবিষ্যতে যারা খেলবে তারা যেন খেলাকে পেশা হিসেবে নিতে পারে, এই কাজটি তিনি শুরু করেছেন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে একটা নতুন চিন্তা, নতুন ভাবনা এবং সামনের দিকে এগিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা খেলাধুলাকে আমাদের অন্তরে ধারণ করি। আমি এখনো সুযোগ পেলে মাঠে খেলা দেখতে যাই এবং যদি আবাহনী মোহামেডানের ফুটবল খেলা হয় তাহলে আবার দেখতে যাব, কারণ এগুলো আমাদের প্যাশন। আমরা ছোট থেকে গড়ে উঠেছি এই ধরনের আপনার আনন্দ উপভোগ করার মধ্য দিয়ে। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উগ্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমাদের অত্যন্ত তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজে অত্যন্ত একজন দক্ষ, যোগ্য এবং বরেণ্য ফুটবলার ছিলেন, জাতিকে প্রতিনিধিত্ব করেছেন, তাকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে রাজনীতিকে মুক্ত করে
ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটাই চান, সেটাই তিনি কালকে বলেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। রাজশাহী অঞ্চলে ছড়িয়েছে হাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগাক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, তবে সেখানে সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রোগী রাখতে হচ্ছে, যা বাড়াচ্ছে সংক্রমণের সংখ্যা। এই হাসপাতালে সোমবার পর্যন্ত চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 270 জন রোগী। অন্যদিকে বিভাগের 8 জেলায় চলতি মার্চ মাসে 137 জনের হাম শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অফিস বলছে, প্রকোপের মুখে তারা টিকাদান কার্যক্রম জোরদার করার ব্যবস্থা নিয়েছেন। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মোটামুটি ভালো, তা অক্সিজেন দিলাম, তাই কাতরে অক্সিজেন দিয়ে কিনে এখন বেটার ফিল করছে, আর চিকিৎসা আল্লাহর রহমতে ভালোই হয়েছে এখানে আসার পরে। তবে ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় আইসোলেশন ওয়ার্ড দিয়েও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অনেক রোগীকেও রাখতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে। আইসোলেশন ওয়ার্ড আছে আমাদের, সেখানে 30 নম্বর ওয়ার্ড, আর আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি। আর তারপরেও আমাদের মানে সংকুলন হচ্ছে না, আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। অভিভাবকরা বলছেন, জ্বর নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। শনিবারের দিন এখানে আসছি, তারপর থেকে রবিবারের দিন থেকে হাম, আর 1 মাস 3 তারিখে দেখাচ্ছিল চাপাইতে। প্রথমে জ্বর নিয়ে এখানে এসেছিলাম, কাল সকাল থেকে হাম হয়ে গেছি। চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 270 জন। এদের সবার পরীক্ষার ফলাফলও এখনো হাতে আসেনি। যেহেতু বর্তমান সময়ে মোটামুটি হামের একটা আউটব্রেক হচ্ছে, আমাদের অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে জনবল এবং শয্যা সংখ্যা সবকিছু বিবেচনা করে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের মাধ্যমেই এটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মার্চ মাসে বিভাগের 8 জেলায় হাম শনাক্ত হয়েছে 137 জনের। সংক্রমণ সবচেয়ে বেশি পাবনা জেলায়, সর্বোচ্চ 2 জনের মৃত্যু হয়েছে এখানে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন, তাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে, যা দিয়ে টিকাদানে আরও গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ভ্যাকসিনের স্বল্পতা নেই। আমাদের যে এমআর ভ্যাকসিন বা ইপিআই এর অন্যান্য ভ্যাকসিনের কাজটি চলমান রয়েছে। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই হাসপাতালে উত্তরাঞ্চলের 2 বিভাগের পাশাপাশি খুলনা বিভাগের কিছু জেলা থেকেও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। এখানে যে 40 সজ্জার আইসিইউ রয়েছে, সেখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে 3টা বিভাগ থেকে বড় যে রোগী আসে, আমাদের রাজশাহী, খুলনা, এমনকি ঢাকা বিভাগের কিছু কিছু রোগীও আসে। সেখানে শিশু আইসিইউ শয্যা সংখ্যা মাত্র 12টি। স্বভাবত একটি বড় অংশ কিন্তু অপেক্ষমান জায়গায় রয়ে যায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরে গেছে কয়েকশো প্রাণ। সড়ক, রেলপথ আর নৌপথ দুর্ঘটনায় থেমে গেছে বহু যাত্রা। তবে এই ঘটনাগুলো কি শুধুই অনাকাঙ্ক্ষিত পরিণতি, নাকি ধীরে ধীরে জমে ওঠা অগোছালো বাস্তবতার বিস্ফোরণ? প্রশ্ন থেকেই যায়, মৃত্যুগুলো কি সত্যি অনিবার্য ছিল? কোনোভাবেই কি রোধ করা সম্ভব না এই ধরনের দুর্ঘটনা? নাহিদ হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম। এবার ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী হয়েছে দেশ। কয়েকদিনের ব্যবধানে সড়ক, নৌপথ আর রেল দুর্ঘটনায় ঝরেছে শত শত প্রাণ। একটা প্রশ্ন সামনে নিয়ে আমরা আরও ভেতরে ঢুকতে চাই। মৃত্যুর এসব ঘটনা কেবলই দুর্ঘটনা, নাকি একই চিত্রের পুনরাবৃত্তি? পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যস্ত ফেরি রুট। এই কদিন আগেই দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে তলিয়ে যায় একটি বাস, ঝরে যায় 26টি তরতাজা প্রাণ। এখানে একটা ফেরি ছিল আর কি, উনি চাইছিল এনে ভিড়াবো, গাড়ির নামবে আর ধুয়ে যাবো, উনি এনে আনবে ব্রেক ফেলে মারতেছে। আপনারা দেখেন যে সমস্ত ডাল, এই সমস্ত হাই লোড হইলে গাড়ির ধরে রাখা কষ্ট। পল্টনেতে যখন ফেরির উপরে গাড়ি ওঠে, তখন আপনার গাড়ির ওয়েট আর ফেরি তো পানির অত ভারসাম্য নেই, ওই ফেরি নিচে হয়ে যায়, যার কারণে আপনার ওই
গাড়ির পিছন পেতে যায়। গতদিন যেটা দেখেছি, যেটা গাড়ি যখন চলে গেছে সোজা, যে যাত্রীগুলো উঠেছে তারা জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে। অনেকে তারা বলেছেন যে জানলার পাশে যে রড থাকার কারণে তারা বেরোতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে র্যাম্প দিয়ে পন্টুনে ওঠানামা করে যানবাহন তা যথেষ্ট নিরাপদ নয়। র্যাম্পগুলো পিচ্ছিল, আবার সামনে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। এখন দুর্ঘটনা করছে, এখন সবাই আসতেছে, এমপি মহোদয় আসতেছে, চেয়ারম্যান আসতেছে, টিওনো সব আসতেছে, পুলিশ প্রশাসন আসতেছে, বিআইডব্লিউ লোক আসতেছে, কীভাবে কী করলে এখন তাদের হুশ হয়েছে। নতুন পল্টনগুলো যদিও ঘাটে লাগাইতো তাহলে অন্তত একটু গাড়িগুলো চলাচলের একটু হলেও নিশ্চয়তা পাওয়া যেত। রাস্তা তো বেশি একটা ভালো না, ভাঙাচোরা আছে, উঁচু নিচে আছে, রাস্তাটা সমান করে দিলে একটু ভালো হতো আমাদের জন্য। গাড়ি ওঠানামার সময় ফেরির স্টাফরাই গাইড করেন, কিন্তু নেই কোনো নির্দিষ্ট সিস্টেম, নেই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। মোটা দাগে কারণ পাওয়া গেল তিনটে। ফেরিতে ওঠার এই যে র্যাম্প, সেটি যথেষ্ট মানসম্মত নয়। আবার সড়ক আর র্যাম্পের উচ্চতারও রয়েছে বিস্তর ফারাক। এমন একটি র্যাম্প দিয়ে কোনো গাড়ি ফেরিতে চড়তে যাওয়ার সময় কোনো ক্রমে যদি ব্রেক ফেল করে, তবে তার পরিণতি হবে তেমনই যেমনটি হয়েছিল সৌহার্দ্য পরিবহনের সেই বাসটির বেলায়। দেশের সবচেয়ে ব্যস্ত নৌপথ টার্মিনাল এই সদরঘাট। প্রতিদিন শত শত লঞ্চ, হাজারো মানুষের যাতায়াত। ঈদের দুদিন আগেই ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। 2 লঞ্চের চাপায় মারা যান 2 জন। ভয়াবহ এই দুর্ঘটনার পর বলা চলে একটুও বদলায়নি সদরঘাটের নৈমিত্তিক চিত্র। চলন্ত লঞ্চে উঠতে ঝুঁকি নিচ্ছে মানুষ। নৌকা বা ট্রলার ব্যবহার করে মাঝ নদীতে ওঠানামা করছে যাত্রী ও মালামাল। মানুষের কিসের এত তাড়া? নৌকাঘাটা চাপে হয়তো উঠতে দেয় না, সরাই ফেললে তখন যারা ওঠে, উঠতে পারলে ওঠে, না উঠতে পারলে সরাই দেয়। আধা ঘন্টা পর পর লঞ্চ আছে, অথচ তারা আগে যাবে। আধা ঘন্টা 5 মিনিট আগে গেলেই তারা মনে করেন যে বাঁচে যায়, কিন্তু জীবন যে শেষ হয়ে যাচ্ছে এটার কোনো ইয়ে নাই। এভাবে ঝুঁকি নিয়ে মালামাল তোলার ঘটনা সদরঘাটের একেবারে নৈমিত্তিক ব্যাপার। অথচ লঞ্চ যে কোনো সময় ছেড়ে দিতে পারে আর ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। পুরো ব্যবস্থাটি এমনভাবে সাজানো যেন অনিয়মই এখানে নিয়ম। পরিস্থিতি যখন এমন, সেখানে দুর্ঘটনা কি সত্যিই অপ্রত্যাশিত? নিয়ম আর অভ্যাসের ব্যবধানেই তৈরি হয় ঝুঁকি। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড। ঈদের পরদিন রাতের দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। ট্রেনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বাসের 12 জন যাত্রী। গুরুতর আহত হন অন্তত 15 জন। দুর্ঘটনার 1 সপ্তাহ পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দায়িত্বে এসেছে রেলের নতুন 2 জন গেটম্যান। যমুনা টিভির ক্যামেরার সামনে দায়িত্ব পালনে বেশ তৎপর দেখা গেল তাদের। যদিও তদন্ত রিপোর্টে উঠে এসেছে এই গেটম্যানদের কয়েক স্তরের গাফিলতির তথ্য। ভয়াবহ এই দুর্ঘটনায় বাস চালকের ভুলকেও খাটো করে দেখার সুযোগ নেই। এটা তো দেখছেন, তো দেখার পরও এত জোরে হর্ন বাজায় কেন আসেন? হর্ন বাজায় এলাম, ওই যে পিকআপটা দেখছেন না, পিকআপটা দেখছেন নি, পিকআপটা দিয়ে হর্ন দিছে। আমি তো এখানে দাঁড়াবো, ওই আমি মনে করছি এত ফালাইছি তো, আমি তো যাবে চেষ্টা করি না, আমি এখানে দাঁড়াই গেছি। আমি তো দেখি নাই ফার্স্টে, এখানে পিছনে যে এখানে দাঁড়ায় আছে অন্য জ্যাম ভাবছিলাম, আমি চলে যেতে পারবো ভাবছিলাম। 2 সাইডে আমাদের গেট করার পরও তারা রং সাইড দিয়ে ঢুকে দিয়ে আমাদের সাথে তর্ক করে। হ্যাঁ, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে তারা সতর্ক হয় না, তো এটা দায় আর কার? প্রতিটি রেলগেটে প্রবেশের আগেই এরকম একটি সাইনবোর্ড চোখে পড়বে, যেখানে লেখা দেখুন, শুনুন, চলুন। অর্থাৎ চলার আগে দেখার কথা বলা হচ্ছে, শোনার কথা বলা হচ্ছে। কিন্তু এই পদুয়ার বাজার বিশ্ব রোডের যে রেলগেট, সেখানে দেখার জন্য যে সিগন্যাল লাইট সেটি বন্ধ অন্তত 6 মাস ধরে। আবার শোনার যে সাইরেন্ট সেটিও বাজে না 1.5 বছর ধরে। পুরোপুরি ম্যানুয়ালি চলছে এই রেলগেটের কার্যক্রম। ব্যস্ত এই রেলগেটে মানুষের তাড়াহুড়ো কমেনি। ঝুঁকি জেনেও অপেক্ষা করতে চায় না অনেকে। ট্রেন আসতেছে যে, এই জন্য আমি ওদেরকে বারণ করছি আর কি, যে এখন আইসো না পরে আইসো। তো ওনারাও একটু ঘাবড়ে গেছে, ভাবছে তাড়াতাড়ি ট্রেন চলে আসতেছে, তো এই জন্য ওরা ওইদিকে দৌড় দিছে, এই জন্য আমার বাতি যারা পড়ে গেছে। রিস্কটা নিছি কথা ঠিক, রিস্ক নেওয়ার সময় এতটা সতর্ক ছিলাম না আর কি।
অসতর্কতাবশত এই কাজটা করে ফেলছি। তিনটি আলাদা জায়গা, তিনটি আলাদা ঘটনা, কিন্তু প্রতিটিতেই মিলছে একই চিত্র। ঝুঁকির বিষয়গুলো সবাই জানে, মানে না। প্রশ্নটা প্রাসঙ্গিক। ঈদের আগে পরের এই মৃত্যুগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি সিস্টেম এগুলোকে অনিবার্য করে তুলছে? প্রতিটি দুর্ঘটনার পর আসে শোক, আসে প্রতিশ্রুতি, বদল হয় না কোনো কিছুরই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন দুপুরের বাংলাদেশ। জ্বালানি নিশ্চয়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চুক্তি সংকট তৈরি করবে। অর্থের সংস্থান করাও দুশ্চিন্তার কারণ। তেলের দাম বৃদ্ধি পেলে বাড়তে পারে মূল্যস্ফীতি। সকালে সিপিডি কার্যালয়ে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরা হয়। বলা হয়, আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল করাই হবে আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। জানানো হয়, একই সঙ্গে ঋণ পরিশোধ, বিনিয়োগ, কর্মসংস্থান নিশ্চিত, খাদ্য নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। IMF এর শর্ত বাস্তবায়নেও চাপে থাকবে সরকার। বৈশ্বিক নানা পরিস্থিতিতে অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনায় সংকট তৈরি হতে পারে। মুদ্রাবাজারে স্থিতিশীল নিশ্চিত করার তাগিদ দেয় সিপিডি। বলা হয়, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের অর্থনৈতিক দুর্বলতাকে আরও প্রকট করেছে। এমন পরিস্থিতিতে কঠোর আর্থিক ব্যবস্থাপনা দরকার, কিন্তু সরকার সেই অবস্থানে নেই বলে মনে করে সিপিডি। ইরান সম্পর্কিত যে যুদ্ধ, এখন তেলের দাম ইত্যাদি, যোগাযোগ ইত্যাদি যে নতুন পরিস্থিতি হচ্ছে, এগুলি সবগুলো আমার যে এই সমস্ত দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতাগুলোকে আরো বেশি প্রকট করে তুলছে। আজকে যখন আমার এই তেলের দামে এই ধাক্কাটা আসতেছে, তখন ওই দায় দেনা পরিস্থিতির কারণে আমার যতখানি আমি বিদেশ থেকে ধার করে এনে এমনকি এই যে এডিবি বা অন্যান্য দেশের থেকে ঋণ নিয়ে করতে পারতাম, সেই জায়গার সক্ষমতাটাও কিন্তু আমার সংকুচিত হয়ে গেছে। দ্বিতীয় দিনের মতো চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বিতরণ করছে প্রশাসন। সকাল 9টা থেকে জেলার 4টি উপজেলা পরিষদে এই কার্ড বিতরণ করা হয়। ভোর থেকেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহে স্ব উপজেলা পরিষদে গিয়ে লাইনে দাঁড়ায় অনেকে। এর আগে রোববার জেলা প্রশাসনের সভায় জানানো হয়, 30 ও 31 মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী 1 এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই 24 ঘন্টা বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। ঈদের পর গত এক সপ্তাহে কক্সবাজারে আক্রান্ত হয়েছে 20টির বেশি ট্রলার। 3 মাসে ঘটেছে 2 শতাধিক ঘটনা। মারধর, চাঁদা দাবি ও সরঞ্জাম লুট করায় আতঙ্কে মৎস্যজীবীরা। দস্যুতা নিয়ন্ত্রণ ও সংঘবদ্ধ চক্রকে ধরার দাবি জানান তারা। ঈদের পর থেকে গত এক সপ্তাহে জলদস্যুদের কবলে পড়েছে কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া, আল্লাহর মালিক সহ বিভিন্ন উপজেলার অন্তত 20টির বেশি মাছ ধরা ট্রলার। মাঝি মাল্লাদের অভিযোগ, তাদের মারধর করে ট্রলারের সরঞ্জাম, মাছ, তেল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এর আগে গত 25 ফেব্রুয়ারি কুতুবদিয়ার এফবি আজুব আক্তার মানু নামে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে নিহত হয় খোকন নামে এক জেলে। এ অবস্থায় আতঙ্কে আছেন জেলেরা। মাছ তার লগে টিয়া পয়সা আসলে লগে হয়, তার মোবাইল টোবাইল এগুলো লগে এই বুড়োর মানুষের মারধর করে, আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ট্যাং বাই দিয়ে দেওয়ালের এই কুম মারে, মানে বুড়োর মানুষরে তো মারিয়ে ফেলে। তো মাছ তার নিয়ে যায়, সব নিয়ে যায়। মানুষের জিনিসপত্র বেগিন লগে বোটের মেশিন টেশিন নষ্ট করে ফেলাই, মানুষের কিশোরে তুয়াই পায়, কিশোরে তুয়াই না পায়, এগুলা করে ফেলাই। ভুক্তভোগীদের অভিযোগ, জলদস্যুরা সাগরে ডাকাতির পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করে মাঝি মাল্লা ও ট্রলার মালিকদের হুমকি দিচ্ছে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সামনে রেখে জলদস্যুদের উৎপাত বেড়েছে। বছর হিসাবে টিয়া 20,000 দিয়ে বলে তাহলে তোর কইছুম দেখকে মতো তারপরে হদুর লই যায়, তারপরে হদে বলা টিয়া দে কুঙ্গরি ওর মারি ধরি ওর টিয়া গুজে নলে ধরি বানি লই যায়, নলে মারে। তার স্বরাষ্ট্রমন্ত্রী রাজের নিরাপত্তা চাই। মাছ জুম মাঝে মন সুস্থ মতন কুলতানি বেশি ফেরি।
বাঁশখালী, মহেশখালী, কক্সবাজার শহরের নাজিরাটেক, কুতুবদিয়া, টেকনাপের বাহারছড়া এবং ফিশারি ঘাটের একটি গ্রুপ জলদস্যুদের নিয়ন্ত্রণ করছে। এদের অনেকেই গত সরকারের আমলে আত্মসমর্পণ করেও আবার পুরনো পেশায় ফিরেছে। তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে কক্সবাজার কেন্দ্রিক, বাঁশখালী কেন্দ্রিক বিভিন্ন এলাকার, বিশেষ করে আমাদের কক্সবাজার কেন্দ্রিক কিছু মাস্টারমাইন্ড বা কিছু সিন্ডিকেট, বাঁশখালী কেন্দ্রিক, মহেশখালী কেন্দ্রিক, সোনাদিয়া কেন্দ্রিক যে জলদস্যুদের আস্তানা আছে, এটা সমূলে যেন নির্মূল করা হয়। তবে দস্যুতা রোধে সাগরে নিয়মিত টহলের কথা বলছে কোস্টগার্ড ও নৌবাহিনী। টহলের মাধ্যমে আমরা সমস্ত তথ্য সরবরাহ করছি। কোনো জলদস্যু কিংবা কোনো জেলের পক্ষেই আমাদের নজরদারি এড়িয়ে কোনো রকম অন্যায় করা সম্ভব। শহীদুল সুমন, যমুনা নিউজ। ইরানের ইস্ফাহানে 2000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। একের পর এক বিস্ফোরণ হয়েছে কয়েকটি সামরিক স্থাপনায়। মঙ্গলবার ভোরে মাউন্ট সাফায় টার্গেট করা হয়েছে একটি গোলা বারুদের ডিপো। কেশম দ্বীপের কাছে একটি কার্গো নৌযানে হামলায় নিহত হয়েছে 8 জন। তেহরানে বিমান শিল্প সংস্থার কাছে বোমা বর্ষণ করে যৌথ বাহিনী। মেহেরাবাদ বিমানবন্দরের কাছেও হয়েছে একাধিক হামলা। আরদাকানে আগ্রাসনের শিকার একটি কারখানা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। 10টি ড্রোন ও 9টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে সৌদি আরবকে লক্ষ্য করে। বেশিরভাগের টার্গেট ছিল পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে 90% জ্বালানি স্থাপনা রয়েছে। এছাড়াও আল খার্জ লক্ষ্য করেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান ঘাঁটি। 4টি ব্যালিস্টিক মিসাইলের টার্গেট হয়েছে রিয়াদ। দুবাই বন্দরে হামলার শিকার কুয়েতের বিশাল জ্বালানি ট্যাঙ্কার আল সালমি। আগুন ছড়িয়ে পড়ে জাহাজটিতে। হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। জানিয়েছে হামলার সময় জ্বালানিতে পূর্ণ ছিল তাদের ট্যাঙ্কারটি। দুবাই বন্দরে নোঙর করা ছিল সেটি। আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ট্যাঙ্কারটি, তবে কেউ হতাহত হয়নি। নিরাপদে রয়েছে 24 ক্রু সবাই। এই মুহূর্তে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে দুবাই বন্দর কর্তৃপক্ষ। একই দিন সংযুক্ত আরব আমিরাত থেকে 31 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি ট্যাঙ্কারে হামলার খবরও পাওয়া গেছে। সেখানেও নিরাপদে রয়েছে ক্রুরা। ইরান যুদ্ধে বিপুল খরচে ধাক্কা সামলাতে আরব মিত্রদের কাছ থেকে অর্থ চাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। অপারেশন এপিক ফিউরিকে কেন্দ্র করে প্রথম 18 দিনে $23 বিলিয়ন বেশি খরচ হয়েছে ওয়াশিংটনের। এরই মধ্যে 31 দিন অতিবাহিত হওয়ায় এই খরচের পরিমাণ আরও অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। তেলের দাম বাড়ায় দেশটির অর্থনীতিতেও বেড়েছে চাপ। 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ওয়াশিংটন, তা চলছে 1 মাস পরেও। অপারেশন এপিক ফিউরির জন্য ইরাক যুদ্ধের পর এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের পেছনে কারি অর্থ খরচ হচ্ছে দেশটির। ইরানের পাল্টা হামলায়ও এরই মধ্যে ক্ষতি হয়েছে কয়েক বিলিয়ন ডলারের। মার্কিন গণমাধ্যমগুলো বলছে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $11.3 বিলিয়ন। 18 দিন পর যা ছিল 23 বিলিয়নের বেশি। এখন 31 দিন পর খরচের পরিমাণ আরও অনেক বেড়েছে বলেই মত বিশ্লেষকদের। যুদ্ধের জেরে দেশটিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ও। 1 গ্যালন পেট্রোলের দাম এখন $3.99, যা যুদ্ধের আগে অন্তত $1 কম ছিল। চলমান যুদ্ধের এই বিপুল ব্যয় মেটাতে আরব রাষ্ট্রগুলোর দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার সহ মিত্রদের কাছে চাইবেন বিপুল অর্থ। এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। জানান ট্রাম্প নিজেই তার এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন। আমি মনে করি এমন একটি বিষয় জানিয়ে প্রেসিডেন্ট যথেষ্ট আগ্রহী। এই বিষয়ে তার আগে আমি কিছু বলতে চাই না। তবে অবশ্যই যুদ্ধের খরচ মেটাতে আরব রাষ্ট্রগুলো থেকে অর্থ চাওয়া এমন একটি ধারণা যা তার মাথায় আছে। তার কাছ থেকে আরো বিস্তারিত শুনতে পাবেন। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ও অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে এরই মধ্যে কংগ্রেসের কাছেও অতিরিক্ত $200 বিলিয়ন চেয়েছে পেন্টাগন। এর আগে 1990 সালের উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রকে $54 বিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছিল মিত্ররা, যা বর্তমানে $134 বিলিয়ন সমপরিমাণ।
তবে সে যুদ্ধে মিত্ররা সরাসরি অংশ নিলেও ইরান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র ছাড়া জড়ায়নি কোনো পক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের সর্বোচ্চ সাজা দেওয়ার নতুন বন্দোবস্ত করল ইসরায়েল। প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্তদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাশ করেছে দেশটি। পার্লামেন্ট ইসরায়েলিদের মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে না হলেও ফিলিস্তিনিদের জন্য এমন বিরোধের তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকরা বলছেন, ডানপন্থী মিত্রদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবারও ফিলিস্তিনিদের হত্যার নতুন পরিকল্পনা করল ইসরায়েল। নেসেটে নতুন আইন পাশ করে সেই হত্যাকাণ্ডকে বৈধতা দানের উদ্যোগও নেওয়া হয়েছে। বিতর্কিত এক আইন পাশ হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে। বিলটি অনুযায়ী প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে হবে ফিলিস্তিনিদের। এ আইনের আওতায় দখলকৃত পশ্চিম তীরের সামরিক আদালত কার্যকর করবে রায়। সাজা ঘোষণার 90 দিনের মধ্যেই কার্যকরের কথাও বলা হয়েছে। নতুন আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রাখা হবে আলাদা কারাগারে। বাইরের কারোর সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ থাকবে। দেখা করতে পারবেন শুধু অনুমতিপ্রাপ্তরা। এমনকি আইনজীবীদের সাথেও যোগাযোগ হবে ভিডিও কলে। আইনটির অন্যতম উদ্যোক্তা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এটিকে ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত বলে উল্লেখ করেছেন। আইনের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে প্রাণ কেড়ে নেবে ইসরায়েল রাষ্ট্র তার প্রাণ কেড়ে নেবে। এই ন্যায় বিচার দৃশ্যমান ও বাস্তবায়িত হওয়া প্রয়োজন। তবে ইসরায়েলের এই আইনের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় দেশগুলো, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের অভিযোগ, এটি আইন বৈষম্যমূলক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খোদ ইসরায়েলেও নতুন আইনের বিরোধিতা করছে কেউ কেউ। আইনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিলের কথাও জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন। এই আইনকে ফিলিস্তিনিদের ভয় দেখানোর ব্যর্থ প্রচেষ্টা আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনিদের গণহত্যার আরেকটি পরিকল্পনা বলে সমালোচনা করেছেন মার্কিন আইন প্রণেতা রাশিদা তালিব। যদিও ইসরায়েলের নতুন আইনের প্রতি যথারীতি সমর্থন জানিয়েছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।